নমস্কার, আমি পূর্ণা। শুরু করছি ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটিন প্যারালাল ঝলক। শুরুতেই দেখে নেব ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে খেল সকার। বেঙ্গালুরুতে ঘোরতর বিপর্যয়ে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। বেঙ্গালুরু এফসির কাছে হারল ৩-০ গোলে। রক্ষণ সংগঠিত নয়, মাঝমাঠে খেলা ধরার লোক নেই, মাঝমাঠে বেঙ্গালুরুকে থামানোর মতো কেউ নেই। নগুয়েরার নেতৃত্বে মোহনবাগানকে নাস্তানাবুদ করে গেল বেঙ্গালুরু। রক্ষণে দিব্যেন্দু বিশ্বাসও এদিন নিজের খেলা খেলতে ব্যর্থ। রক্ষণে অনেক ফাঁক। এই অবস্থায় মোহনবাগানকে পেয়ে যা করার করলেন সুনীলরা। প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জিও বিস্মিত এই মোহনবাগানকে দেখে। মোহনবাগান ডিফেন্স ঠিক সাইড ব্যাক খেলতে বা স্টপার ভুল খেলছে। আজকে দিব্যেন্দুও জায়গায় নেই। হ্যাঁ, তারপর কোলাসের মতো প্লেয়ারকে কি করে বসিয়ে রাখে মাঠের বাইরে কোচ আমি জানি না। যে ছেলেটা সবচেয়ে ভালো অ্যাটাক করে মাঠে গিয়ে তাকে বসিয়ে রেখেছে, এবং ওরা এখনো পর্যন্ত যা খেলা হয়েছে ওরা অনেক বেশি ভালো ফুটবল খেলছে। তো হাফ লাইন তো বল ধরতেই দিচ্ছে, মোহনবাগান হাফ লাইন বলে কিছু বলছি নেই, ওরা অনেক ভালো হাফ লাইন খেলছে। আইএসএলে নতুন ইতিহাস তৈরি করলেন সুনীল ছেত্রী। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন। মোট 64 গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেন। টপকে গেলেন ওকবেচে করেছেন 63 গোল। ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন, লিডার, লেজেন্ডের নতুন নজির। এএফসির প্রথম ম্যাচে মোহনবাগান ড্র করলেও সমর্থকরা রেকর্ড করে দিয়েছেন। এসিএল ট্যুর কোনো ম্যাচে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দর্শক হয়েছে কলকাতায়। মোহনবাগান ঘরের মাঠে নেমেছিল তাজিকিস্তানের দল রাফসান কুলাবের বিরুদ্ধে। এএফসির তরফ থেকেই শনিবার জানানো হয়েছে মোহনবাগান সমর্থকদের এই নজিরের কথা। হারের হ্যাটট্রিক হয়ে গেল ইস্টবেঙ্গলের। এবার কি হবে? ঘুরে কি দাঁড়াবে লাল হলুদ ব্রিগেড, নাকি গত 2 বছরের মতো একই ছবি এবার অনেক ভালো দল গড়ে দিয়েছে ম্যানেজমেন্ট। কোচ কার্লেস কোয়াদ্রাদো জানিয়েছিলেন তার কোচিং ক্যারিয়ারে সেরা দল পেয়েছেন এই মরশুমে। তবু টানা 3 ম্যাচে হার। এখনও কোচের মুখে আশার বাণী। এখনও বলছেন ক্রেসপো, দিয়ামান্তা কোচরা দলে ফিরলে ছবি বদলাবে। Working with the analysis, explaining what we need from the players, and of course, if we can recover the players that are not fit, right, like Dini and Saul, maybe they can play in Janssen-Pur. So keep working is the only solution when results are not going in your favor. হ্যাঁ, শুক্রবার রাতে যুবভারতীর এটাই ছবি। গ্যালারি থেকে শুরু হয়েছিল। যতক্ষণ না কোয়াদ্রাদ স্টেডিয়াম থেকে বেরোলেন ততক্ষণ ধরে চলল এই গো ব্যাক ধ্বনি। যে সমর্থকরা কার্লেসকে প্রফেসর বানিয়েছিলেন, ম্যাজিশিয়ান বানিয়েছিলেন, স্বপ্নের সওদাগর বানিয়েছিলেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই তিনিই ভিলেন। সমর্থকদের ক্ষোভের আগুনে দগ্ধ। ম্যাচের পর হতাশ কোয়াদ্রাদ সেই সমর্থকদের উদ্দেশ্যে কি বললেন? The goals of the club, and when the results come, then it's going to be, as always, the people wishing the best for the team and supporting the team as always has been happening. ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে ক্লাব কর্তাদের ভাবনায় কোনো তফাৎ নেই। ক্লাবের ভিতর থেকে যে খবর বেরিয়ে আসছে তা হলো কর্তারাও মনে করছেন কিছু একটা করার সময় এসে গিয়েছে। এভাবে চলতে পারে না। কোচের সঙ্গে খুব শীঘ্র আলোচনা করা দরকার। স্পষ্ট ইঙ্গিত কার্লেস কোয়াদ্রাতে মোহভঙ্গ ঘটেছে ক্লাব কর্তাদেরও। তবে আপাতত সবাই তাকিয়ে আছেন ইমামি কর্তৃপক্ষের দিকে। এখন কোচ বদলে অনেক আর্থিক ঝক্কি, তাই হয়তো আরও কয়েকটা ম্যাচ দেখা হবে।
তাতেও পরিস্থিতি না বদলালে ইমামির ওপর ক্লাবের পক্ষ থেকে চাপ বাড়বে, এটা অন্তত পরিষ্কার। ক্ষোভে ফুটছেন, হতাশায় দিশেহারা ইস্টবেঙ্গল সমর্থকরা। গো ব্যাক কার্লেস ধ্বনিতে মুখর। কোচ সরানোর দাবি তাদের। উত্তাল পরিস্থিতি। এই অবস্থায় ইস্টবেঙ্গলের ঘরের ছেলেরা কি বলছেন? জিতলে ক্রেডিট প্লেয়াররা পায়, হারলে কিন্তু কোচ ক্রিটিসিজম পায়। তার মানে কি, যখন টিমটা হারছে অবশ্যই এটা কোচকে ক্রিটিসিজম হবে। কি কখন প্র্যাকটিস শুরু করেছে, কতদিন আগে, কত মাস আগে, এগুলো কেউ দেখতে যাবে না। দায়িত্ব শুধু কোচকেই দেবে। আজকে তাই জন্য বললে, আজকে এই সমর্থকরা যখন কালুস কদরা মানে প্রায় 1 বছরও হয়নি, কয়েক মাস আগে হিরো ছিল কালুস কদরাত, আমাদের ভরসা কালুস কদরা, আমাদের সবকিছু, এই স্লোগানটা হচ্ছিল। আজকে এরাই কিন্তু স্লোগান শুরু করছে গো ব্যাক কালুস। তো এইগুলো স্বাভাবিক, তোকে কাদাই মানে তুলে নিয়ে নেবে, তোকে তারপরে গো ব্যাক স্লোগান শুরু করে দেবে। দিস ইজ কমন ইন ক্যালকাটা। কিন্তু আমার কথা হচ্ছে, ধরো এটা করার পরই যদি কোচকে মানে স্যাক করা হয়, তাহলে কি নতুন কোচ যে আসবে ও কি পারফরমেন্স দিতে পারবে? কিংবা প্লেয়াররা কি মানে দায়িত্ব নেবে? কি চলো এবার কোচকে তো স্যাক করে দিয়েছে, চলো এবার আমাদের বেশি দায়িত্ব নিয়ে খেলা উচিত, তাহলে কি প্লেয়াররা কি ওই দায়িত্ব নেবে? কিংবা একই জিনিস কন্টিনিউ হবে? গত মরশুমে রক্ষণের স্তম্ভ ছিলেন হিজাজি মাহের, অথচ এই মরশুমে যেন অন্য হিজাজি। কোনো কিছুই ঠিকমতো করতে পারছেন না। শুক্রবারও অন্তত 2টি গোল হয়েছে তার ব্যর্থতাতেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কি হলো হিজাজির? কোথায় সমস্যা হচ্ছে? কেন এভাবে নায়ক থেকে ভিলেন হয়ে গেলেন? হিজাজি মাহেরই যে এখন লাল হলুদ শিবিরের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তাকে নিয়ে প্রশ্ন, তাকে নিয়ে উদ্বেগ গোটা লাল হলুদ পরিবারেরই। আমি লাস্ট ইয়ারই ওর পারফরমেন্সে খুব একটা কনফিডেন্ট ছিলাম না, এই কারণে যেহেতু ও কোনো মানে কুল অ্যান্ড কাম ডিফেন্ডার নয়। ও যেখান থেকে বল আসতো ওইখান থেকে মানে বলটা ফেলে দিত, কিংবা আমি একটা ইন শর্ট বলতে পারে রাইট টাইম রাইট প্লেসে থাকতো। কিন্তু ওর মানে ও বল নিয়ে অপারেট করবে, বল নিয়ে ক্যারি ফরওয়ার্ড করবে, এইগুলো ওর কাছে কোনোদিনই ছিল না। এই বছর এইগুলো দেখা যাচ্ছে। এবার হিজাজির এই জায়গা থেকে মানে বোঝাই যাচ্ছে। আর আমার মনে হয়, আই মে বি রং, আমার মনে হয় ও এবছর কোন একটা চোট নিয়ে খেলছে। সেটা একটা বড় সমস্যা, যেটা ওর আমি জানি না, ও যাতে ও 100% দিতে পারছে না। এখনও ইস্টবেঙ্গল সমর্থকদের ভালোবাসাকে ভোলেননি বোরহা। শুক্রবার হ্যাট্রিক করেও তাই কোনো সেলিব্রেশন করেননি, বরং গোল করে লাল হলুদ সমর্থকদের দিকে দুহাত জোড়া করে দেখিয়েছিলেন। বোরহা হেরেরা একাই শেষ করে দিয়ে গেলেন লাল হলুদ ব্রিগেডকে। তারপরই প্রশ্ন, কেন ছেড়ে দেওয়া হয়েছিল বোরহাকে? এটা ঠিক, বোরহা নিজেই চেয়েছিল গোয়ায় চলে যেতে। তিনি মানোলো মার্কুয়েজের কোচিনে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, ইস্টবেঙ্গল কেন ছেড়ে দিয়েছিল বোরহাকে? কেন তাকে ধরে রাখার চেষ্টা দেখা যায়নি? সুপার কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন বোরহা, তারপরই নিজের ইচ্ছার কথা জানান। কিন্তু তখন কেন ইমামি ইস্টবেঙ্গল বা কোয়াদ্রাতের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি? উচিত কি ছিল না বোরহাকে ধরে রাখার অন্তত একটু চেষ্টা করা? ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি সেদিন বড় ভুল করেননি? আমরা তো ফুটবল বুঝি। আমি তো একটাই কথা বলতে পারি, যেই পারফর্মার ছিল ওকে ছাড়া হবে কেন? আমরা তো সবসময় বলি একজন কেউ ভালো খেলে ওকে সবসময় রাখা উচিত, এটাই তো নিয়ম চলে। আর কলকাতায় তো বেশি চলে। বোরা একজন মানে আমাদের বলতে পারি উপরের দিকে, ও একটা ভরসা। ও ভালো খেললে টিমে উপরের দিকে গোল করার চান্সেস অনেক বেশি থাকবে। আর এটা তো সবাই তো দেখেই নিয়েছিল, ও যখন খেলছিল মানে তখন তো সবাই দেখে নিয়েছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য টিম, যার জন্য আমরা সুপার কাপ জিতেছি। মানে মেম্বার মানে এমনি মেম্বার না, ওর অনেক কন্ট্রিবিউশন ছিল এই সুপার কাপ জেতার জন্য। তো আজকে ওই প্লেয়ারকে কোচ ছাড়বে কেন? আর তুমি দেখো, ভালো করে লক্ষ্য করো, ওই জায়গা থেকে ও যাওয়ার পর থেকে ইস্ট বেঙ্গলের গ্রাফটা ডাউনফল হয়েছে। নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যশালী সন্তোষ ট্রফির গ্রুপ পর্ব। সেখানেই আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনকে বাংলা সিনিয়র পুরুষ দলের দায়িত্ব দেওয়া হলো। শনিবার আইএফএ কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জল্পনা ছিল ইস্টবেঙ্গলের টিডি হয়ে আসতে পারেন সঞ্জয় সেন। সে জল্পনার আপাতত অবসান। গত কয়েক বছর ধরেই সন্তোষ ট্রফিতে বাংলার অবস্থা খুব একটা ভালো নয়। 32 বারের চ্যাম্পিয়ন দল গতবার মূল পর্বে যোগ্যতা অর্জন করতে পারেননি। সঞ্জয় সেনের হাত ধরে বাংলা দল এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার। পাশাপাশি এদিন মহিলা দলের কোচ হিসেবে নিযুক্ত হন সুজাতা কর।
বিতর্ক তৈরিতে আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের জুড়ি নেই, কিন্তু এবার শাস্তির মুখে পড়লেন তিনি। আগামী 2 ম্যাচের জন্য তাকে সাসপেন্ড করল ফিফার ডিসিপ্লিনারি কমিটি। চলতি বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। গত 5ই সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষ ম্যাচে কোপা আমেরিকার রেফলিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন এই আর্জেন্টাইন তারকা। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে হারের পর চিত্র সাংবাদিক জন জ্যাকসনকে চড় মারারও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই দুটি কারণেই শাস্তির কোপে পড়লেন তিনি। নেইমারের ফেরা এখনও নিশ্চিত নয়। তার ফেরার অপেক্ষাতে থেকেই আগামী মাসের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল ব্রাজিল। সেই দলে ডাক পেলেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা এবং আর্সেনাল ফরওয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি। আক্রমণভাগে রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও এনড্রিক। রোনাল্ডো জাদুতে মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া। প্রায় 40 ছুঁই এই পর্তুগিজ মহাতারকা যেন জীবন্ত গোল মেশিন। তাকে আটকায় সাধ্যকার। সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়াদার বিরুদ্ধে ফের গোল করলেন রোনাল্ডো। তার দল আল নাসের 2-0 গোলে হারালো আল ওয়াদাকে। এই নিয়ে প্রো লিগে 5 ম্যাচে 4টি গোল করলেন রোনাল্ডো। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। যা আশঙ্কা ছিল তাই হলো। দ্বিতীয় দিনেও কানপুরে ভেস্তে গেল ভারত বাংলাদেশ টেস্ট। বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র 35 ওভার। এরপর থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল দ্বিতীয় দিনের খেলা নিয়ে। শনিবার মাঠেই নামতে পারেননি খেলোয়াড়রা। খেলা হয়নি একটি বলও। প্রথমে মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। আশা করা হচ্ছিল যদি শুরু করা যায় ম্যাচ, কিন্তু 3 ঘন্টা পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বৃষ্টিবিঘ্ন ঘটেছিল শুক্রবারের খেলাতেও। শুক্রবার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দিনে করে 3 উইকেটে 107 রান। রবীন্দ্র জাদেজার বড় নজির। ইতিহাস তৈরি করলেন টেস্ট ক্রিকেটে। 147 বছরে এরকম রেকর্ড কোনো অলরাউন্ডারের নেই। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে ভারত জিতেছে এমন ম্যাচে 2000-এর বেশি রান এবং 200-র বেশি উইকেট নেন। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টেও ব্যাটে এবং বলে ভালো পারফরম্যান্স করেছিলেন জাদেজা। ব্যাট হাতে অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। এরপর বল হাতেও উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দ্বিতীয় টেস্ট বাতিল হলেও বেশ খোশ মেজাজে রয়েছেন ভারতীয় দল। মাঠের মধ্যেই মজার ছলে কোহলি এবং জাদেজাকে দেখা গেল বুমরাকে নকল করতে। জসপ্রীত বুমরা যেভাবে বল করেন তাকে সেভাবেই নকল করে দেখাচ্ছেন দুই ভারতীয় তারকা ক্রিকেটার, যা দেখে হাসি থামাতে পারলেন না বুমরা নিজেও। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামী 6ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টি-20 সিরিজ। যদিও ভারতীয় স্কোয়াড এখনও ঘোষণা হয়নি, তবে শোনা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 টিমের সুযোগ পেতে পারেন আইপিএলে ঝড় তোলা মায়াঙ্ক যাদব। আইপিএলে প্রথম 2 ম্যাচে 6 উইকেট নিয়ে চমক দিয়েছিলেন তিনি। তার গতি সামলাতে হিমশিম খায় ব্যাটাররা। যদিও চোটের কারণে বাকি ম্যাচ খেলতে পারেননি তিনি। দীর্ঘ চোট সারিয়ে বর্তমানে এনসিএতে ট্রেনিং করছেন এই ভারতীয় পেসার। যদিও তাকে নিয়ে ধীরে চলো নীতিতে বিশ্বাসী নির্বাচন কমিটি। তিনি কতটা চোটমুক্ত সেদিকে নজর রাখা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজেই অভিষেক হতে পারে তার। আসন্ন ইরানি কাপের জন্য মুম্বাই দলের সঙ্গে যোগ দিতে কানপুর থেকে লখনৌ যাওয়ার পথেই পথ দুর্ঘটনার কবলে পড়লেন সরফরাজ খানের ভাই মুসির খান। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের জার্সিতে দাপট দেখিয়েছেন এই তরুণ তুর্কি। এমনকি ভারতের হয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে প্রতিনিধিত্বও করেছেন। দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিলেন তার কোচ তথা বাবা নসওয়াত খান। দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শোনা যাচ্ছে ঘাড়ে চোট লেগেছে মুসির খানের। তবে ইরানি কাপে তিনি খেলতে পারবেন কিনা এখনই বলা যাচ্ছে না। টেনিস থেকে সাঁতার, হকি থেকে দাবা, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে এবারে দেখে নেব উইং প্লে। ভারতীয় ক্রিকেটাররা নন, ভারতীয় হকি খেলোয়াড়রাই সব থেকে ফিট, দাবি করলেন দুবারের অলিম্পিক্স পদকজয়ী হকি খেলোয়াড় হার্দিক সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে ইয়ো টেস্ট এবং ইয়ো ইন্টারমিটেন্ট রিকভারি টেস্টের মাধ্যমে ক্রিকেটারদের ফিটনেসের মান যাচাই করা হয়। সেই একই নিয়মে হকি প্লেয়ারদেরও ফিটনেস মাপা হয়, আর সেখানে তারা ভারতীয় ক্রিকেটারদের থেকে অনেক এগিয়ে। তাই দেশের মধ্যে সব থেকে ফিট তাঁরাই, এমনই দাবি করেছেন হার্দিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মানু ভাকের। তাদের দাবি, জনসমক্ষে অলিম্পিক্স পদক নিয়ে গিয়ে মানু আসলে নিজের প্রচার ও জনপ্রিয়তা বাড়াতে চাইছেন। যদিও সমালোচকদের যোগ্য জবাবও দিয়েছেন ভারতীয় শুটার। এবার মানুর পাশে দাঁড়ালেন তার কোচ জসপাল রানাও। নেটিজেনদের উদ্দেশ্য করে তিনি বলেন, এগুলো তো মানু অর্জন করেছে, অনেকেই পদক দেখতে চান, তাই ও দেখাচ্ছে। অলিম্পিক্সের আগে তো কেউ কোথাও ওকে আমন্ত্রণ জানাননি,
তাহলে এখন কেন এত প্রশ্ন উঠছে? ভারত সফরে আসছেন জার্মানি হকি দল। 10 বছর পর দিল্লিতে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে হবে দুটি হকি ম্যাচ। শেষবার 2014 সালে জানুয়ারিতে এই স্টেডিয়ামে খেলা হয়েছিল। এবার 23শে অক্টোবর এবং 24শে অক্টোবর প্যারিস অলিম্পিক্সের রূপজয়ীদের মুখোমুখি হবে ভারত। এবারে নানা রকম মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলাটা আমার কাছে স্মরণীয় মুহূর্ত। আমি ইস্টবেঙ্গল সমর্থকদের খুব ভালোবাসি। ওরা আমাকে প্রচুর সমর্থন করেছে, পাশে থেকেছে। এই মাঠে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছি, এবার এফসি গোয়ার হয়ে খেললাম। আমরা জানি নেইমার কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার। আগামী দিনে ও ফিরলে আমরা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন ফুটবলারের খেলা দেখতে পাবো। তবে এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি নাকি প্রচুর বল করছি, টেস্টে বিশ্বের সব বোলারের থেকে নাকি বেশি বল করছি। যদি অতীতের দিকে তাকাই তাহলে ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরমদের সময় কি হতো? ওদের উপর বেশি ম্যাচ খেলার চাপ পড়তো না। আপনি যে বিষয়ে ভালোবাসেন তার প্রতি সৎ থাকুন, পরিশ্রম করুন, নিজেকে উজাড় করে দিন, সাফল্য আসবেই। অলিম্পিক্স পদক জেতার লক্ষ্যে আমি এখনও আগের মতোই স্থির। আশা করি ভবিষ্যতে আরও পদক জিতব। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার সেরা বুলেটিন প্যারালাল ঝলক দেখুন প্রতিদিন রাত 10টায়।